চলো স্টুডেন্টস, আজকে আমরা 5th সেমিস্টারের ক্লাসটা শুরু করি। প্রথম অনেক দিন পর আমরা আবার বিএসসির ক্লাসে ফিরে এলাম। তা আজকে যে ক্লাস দিয়ে আমি শুরু করব সেটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের স্টার্টিং বলা যায়। তা সেই হিসেবে আমি প্রথমে যে সেকশানটা দিয়ে স্টার্ট করব আজকে, সেটা হচ্ছে মেনলি কোয়ান্টাম স্ক্যাটারিং বা কোয়ান্টাম এফেক্ট বলা হয়। অ্যান্ড কোয়ান্টাম এফেক্ট বা কোয়ান্টাম স্ক্যাটারিংটা বুঝতে গেলে প্রথমে বলা যায় যে আলফ্রেড নোবেল যখন 1895-তে নোবেল প্রাইজ অ্যানাউন্স করলেন, তখন ঠিক ওই ইয়ারেই প্রায় এই উইলিয়াম রন্টজেন বলে একজন, তিনি এক্স রেটা আবিষ্কার করেছিলেন। এবং এক্স রে যে উনি আবিষ্কার করেছিলেন, এই এক্স রে আবিষ্কারের পর প্রায় আরও কয়েক বছর পর 1905 খ্রিস্টাব্দে যখন আইনস্টাইন ব্যাপারটা নিয়ে আলোকপাত করেন, তখন সেই আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী আইনস্টাইন যেটা বলেছিলেন প্রথমত, যে এই যে ফোটন তার এনার্জি থাকে কত না, E=h²। তাহলে ফোটনের h² পরিমাণ এনার্জি থাকে, এটা আইনস্টাইনের তত্ত্ব থেকে আমরা জানি। তা নিয়ার অ্যাবাউট যেহেতু এক্স রে তখন আবিষ্কার হয়ে গেছে, তো এক্স রে আবিষ্কার হয়ে যাওয়া মানে হচ্ছে এক্স রের যে পার্টিকেল নেচার, এক্স রে যে লাইট, সাধারণ লাইট যেমন ডিফ্র্যাকশন হয় বা মানে অপবর্তন হয়, এই যে ব্যাপারটা লাইটের ধর্ম আছে, তেমনি এক্স রের ক্ষেত্রেও দেখা যায় এই ধরনের ধর্ম থাকে। এবং সেটা 1912-তে ম্যাক্স ভন ল নামে একজন বিজ্ঞানী, ম্যাক্স ভন ল বলা হয়, LAUE নামটা, স্পেলিংটা। তা সেই ম্যাক্স ভন ল নামে একজন বিজ্ঞানী প্রথম মানে উনি দেখান যে এক্স রের ক্ষেত্রেও কিন্তু ডিফ্র্যাকশন হয়। তা এই যে ডিফ্র্যাকশন বা অপবর্তনটা এক্স রের ক্ষেত্রে হয়, সেটা যেহেতু প্রমাণিত হয়, সেই প্রমাণিত হওয়ার জন্য পরবর্তীকালে উনিও একটা নোবেল প্রাইজ পেয়েছিলেন। 1914 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু এই যে আইনস্টাইন যে E=h² যে তত্ত্বটা প্রমাণ করলেন, অর্থাৎ ফোটনের যে নেচার এবং ফোটনের যে এনার্জি, সেইটা আবিষ্কার করার জন্য আইনস্টাইন পরবর্তীকালে 1921-এ নোবেল প্রাইজ পান। আরে তাহলে লাইট আর এক্স রের যদি নেচার সেম হয়, তাহলে লাইটের যেমন পার্টিকেল নেচার একটা আছে, তেমনি এক্স রেরও পার্টিকেল নেচার থাকার কথা, যেহেতু লাইটের কাছে। এই ধারণার উপর বেস করে বিজ্ঞানী কম্পটন, অ্যাকচুয়ালি পুরো নামটা হচ্ছে আর্থার হোলি কম্পটন, ইনি ব্যাপারটা নিজের একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এক্সপেরিমেন্টটা আমরা কোয়ান্টাম স্ক্যাটারিং বলে জানি। তা সেই এক্সপেরিমেন্ট করে উনি দেখিয়েছিলেন যে এই যে এক্স রের যখন ডিফ্র্যাকশন হয়, তখন এক্স রের পার্টিকেলগুলো যখন কোলাইড করে, এক্স রে যদি আমি ফোটন কণা যদি ধরি আমি, সেটা যখন ইলেকট্রনের সঙ্গে কোলাইড করে, কোলিশনের পর এক্স রের নেচারের কি পরিবর্তন হয়, সেটা উনি আবিষ্কারের মাধ্যমে দেখিয়েছিলেন, এবং তার জন্য 1927-এ উনি নোবেল পুরস্কার পান। তা যাই হোক, তাই এটা গেল এই ব্যাকগ্রাউন্ডে যার গল্প। তা উনি যে পরীক্ষাটা করেছিলেন, সেই পরীক্ষাটা অনেকটা এরকম। তার জন্য উনি একটা মলিবডেনাম এক্স রে টিউব নিয়েছিলেন, না দেখতে এরকম অনেকটা মলিবডেনাম এক্স রে টিউব। তা সেই মলিবডেনাম এক্স রে টিউব নিয়েছিলেন। এর থেকে যে এক্স রেটা নির্গত হচ্ছে, তার ওয়েভলেন্থ হচ্ছে 0.71
অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে যে এক্স-রেটা বেরোচ্ছে সেটা একটা গ্রাফাইটের প্লেটে গিয়ে পৌঁছাচ্ছে, পৌঁছানোর পর এখান থেকে সেটা চারদিকে স্ক্যাটার্ড হয়ে বেরিয়ে যাচ্ছে, চারদিকে স্ক্যাটার্ড হয়ে এটা বেরিয়ে যাচ্ছে। এবার এই যে চারদিকে যে এক্স-রেগুলো বেরিয়ে যাচ্ছে, এই এক্স-রে নেচারগুলো কীরকম সেইটা স্টাডি করার জন্য উনি একটা যন্ত্র ইউজ করেছিলেন, সেইটা হচ্ছে বলা হয় ব্র্যাগ স্পেকট্রোমিটার। এরকম একটা যন্ত্র, এটা উনি ইউজ করলেন। সেটা উনি এখানে রেখে ধরো এই যন্ত্রটা যখন এখানে রাখছেন, এখানে রেখে উনি এর নেচারটা দেখলেন, এই এক্স-রে নেচারটা কীরকম হয়। আবার ঘুরিয়ে যখন যন্ত্রটা এখানে রাখছেন তখন এখানে রেখে দেখছেন এই নেচারটা কীরকম হয়। আবার এখানে রাখছেন, দেখেন এই নেচারটা কীরকম হয়। অর্থাৎ এখান থেকে যে এক্স-রেটা এসে যে স্ক্যাটার্ড হয়ে চারদিকে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটাই একটা কিন্তু এক্স-রে এখানে গ্রাফাইট থেকে স্ক্যাটার্ড হয়ে চারদিকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটাতে উনি স্পেকট্রোমিটার যন্ত্রটা রেখে দেখেছিলেন প্রত্যেকটা নেচার কিন্তু সেম নয়। আচ্ছা, এবার তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এক্স-রেটা এখান থেকে বেরোচ্ছিল সে তার তরঙ্গ দৈর্ঘ্য ছিল 0.71 অ্যাংস্ট্রম, কিন্তু এখানে যেগুলো বেরোচ্ছে তার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম হয় না, আলাদা হয়। তা যাই হোক, তরঙ্গ দৈর্ঘ্য যে আলাদা হয় তা সেটা একটা যে কোনো, ধরো আমি একটা পার্টিকুলার যে কোনো একটা মানে তরঙ্গ নিলাম, ধরো এইটা হচ্ছে আমার সেই তরঙ্গ, এখানে আমি ব্র্যাগ স্পেকট্রোমিটারটা রাখছি। এর যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমার, ধরো এটা ধরো যে তরঙ্গটা বেরোচ্ছে এখান থেকে, যে এক্স-রেটা বেরোচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য λ0, আর এখানে একটা যেটা ওই স্পেকট্রোমিটারে পৌঁছাচ্ছে স্ক্যাটার্ড হয়ে, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে λ1 আমি ধরলাম। এবার এদের মধ্যে ধরো এই যে স্ক্যাটার্ড হয়ে যে রেটা বেরোচ্ছে, এটা ধরো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে রেখেছে, এটা ধরো একটা অ্যাঙ্গেল, সাপোজ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম থিটা। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের যে ডিফারেন্স, ইনসিডেন্ট আর যেটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, যেটা তরঙ্গ দৈর্ঘ্যের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত হয়, তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্সটা কত হয়, তার জন্য উনি একটা ইকুয়েশান প্রমাণ করেছিলেন। যে ইকুয়েশানটা অনেকটা এরকম দেখছে, λ1 মাইনাস λ0 ইকুয়াল টু h/m0c ইন্টু 1 মাইনাস cos থিটা। তাহলে λ1 মাইনাস λ0 ইকুয়াল টু h/m0c ইন্টু 1 মাইনাস cos থিটা। এই ইকুয়েশনটাই অ্যাকচুয়ালি আমাদের প্রুভ করতে হবে এখন, যে আমরা যে প্রুভ করতে চলেছি যে জিনিসটা, সেটা এই ইকুয়েশনটাই অ্যাকচুয়ালি আমাদের বক্তব্য, যে এই ইকুয়েশনটা যে তরঙ্গ দৈর্ঘ্যের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কেন হচ্ছে বা এই ডিফারেন্সটা কিভাবে হচ্ছে, সেটা আমরা এখানে প্রুভ করার চেষ্টা করব আস্তে আস্তে। তাহলে এই যে চেঞ্জটা, এটা কার উপর ডিপেন্ড করছে, এটা হচ্ছে থিটার উপর ডিপেন্ড করছে, মানে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, এই থিটাকে বলি আমরা স্ক্যাটারিং অ্যাঙ্গেল। আচ্ছা, প্রথমে আমি ধরে নেব এই ফোটন, যে ফোটনটা আসছে, আমি যে এই যে এক্স-রে যে ফোটনটা এখানে এসে ধাক্কা মারছে, সেই ফোটনটার অ্যাকচুয়ালি এনার্জি কত হয় না, E সমান h/nu হয়, আমরা জানি h/nu মানে h/nu মানে অ্যাকচুয়ালি কত না, E সমান হচ্ছে h/nu মানে hc/λ, h/nu মানে hc/λ। তাহলে hc/λ হচ্ছে h এর তুমি ভ্যালু বসাবে, c এর ভ্যালু বসাবে, আর এখানে ল্যামডা 0.71 অ্যাংস্ট্রম এটা বসাবে,
অ্যাকচুয়ালি এটা যদি তুমি বসাও তাহলে এটার এনার্জিটা তোমার দাঁড়াবে প্রায় 1.74 ইন্টু 10⁴ ইলেকট্রন ভোল্ট। এরকম হবে। তা ধরো তা এরকমভাবে আমি তো এখানে তো এই যে আমার ইনসিডেন্ট ফোটনটা এসে কার্বনে এসে ধাক্কা মারলো, কার্বনে এসে ধাক্কা মারার পর এখানে এর কার্বনের একটা ইলেকট্রনকে নক আউট করে বার করে দিল। তো নক আউট করে বার করে দেওয়ার পর যে ঘটনাটা তৈরি হয় আমার এখানে, সেই ঘটনাটা আমি একটু এখানে ব্যাখ্যা করে দেখাচ্ছি। চলো দেখি প্রথমে একবার কি হয়। আচ্ছা, এবার নেক্সট আমাকে একটা ছবি আঁকতে হবে। ছবিটা একটু তোমাদের দেখাই আস্তে আস্তে। তো দেখা যাক, আমার এখানে প্রথমে ধরো আমার একটা ফোটন এখানে আসছে এক্স এক্সিস বরাবর, একটি এক্সিস ধরে দেখাই, এক্স এক্সিস বরাবর এসে সেটা এখানে একটা ইলেকট্রন আছে এখানে ধাক্কা মারবে। আচ্ছা, এটা ওয়াই এক্সিস ধরো, এটা এক্স এক্সিস। আমার যে ফোটনটা এখানে আসছে সেই ফোটনটার এনার্জি হচ্ছে E সমান এইচ নিউ। এইচ নিউ এনার্জি নিয়ে আসছে। এবার এখানে ইলেকট্রনটা কি হবে, এরপর নক আউট করে বেরিয়ে যাবে। তো ইলেকট্রনটা যখন নক আউট করে বেরিয়ে যাবে এখান থেকে, অ্যাকচুয়ালি প্রাইমারিলি আমি ধরে নেব এর মানে যে এই যে এখানে যে অ্যাকচুয়ালি যে ফোটনটা এখানে আসছে তার এনার্জিটা আমি ধরে নেব E0 আর তার মোমেন্টাম ধরে নেব P0। তা এই যে ইলেকট্রনটা এখানে ছিটকে বেরিয়ে গেল, এই ইলেকট্রনটা এখান থেকে ইলেকট্রনটা তাহলে ইলেকট্রনটা এদিকে বেরিয়ে গেল। তা ধরো এদিকে আমার স্ক্যাটার্ড ফোটনটা বেরিয়ে গেল। তাহলে স্ক্যাটার্ড ফোটনটা যে বেরিয়ে গেল সেটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেলে বেরিয়ে গেল, আর যে ইলেকট্রনটা এখান থেকে ছিটকে বেরিয়ে গেল সেটা আমি মনে করলাম ফাই অ্যাঙ্গেলে বেরিয়ে গেল। এবার আমি ধরলাম এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জি বা তার গতিশক্তি কে ধরলাম, তার মোমেন্টাম পি ধরলাম, আর যে ফোটনটা এখানে যাচ্ছে সেইটা হচ্ছে E2 ধরলাম, আর তার মোমেন্টাম P2 ধরলাম। তো দেখা যাক, এখানে ল্যামডা তার ছিল ইনিশিয়ালি তার ওয়েভলেন্থ, আর এখানে যখন বেরিয়ে যাচ্ছে তখন ল্যামডা ড্যাশ ধরলাম। হলো ছবিটা। আচ্ছা, তা এবার দেখো, এবার এখানে এটাকে একটু সলভ করতে গেলে তা আমরা প্রথমে মোমেন্টাম কনজারভেশন করব। প্রথমে আমরা হচ্ছে এটাকে ভরবেগ সংরক্ষণ করব। ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী হয়েছে। ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী কি লিখব? আচ্ছা, ভরবেগ সংরক্ষণ সূত্র যখন প্রথম আমরা করছি তখন আমরা প্রথমে এটা যেহেতু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটো অক্ষ বরাবর কলিশনের ব্যাপার থাকছে, তাহলে আমরা এখানে ভরবেগ সংরক্ষণ সূত্র যখন করব তখন কিন্তু আমরা সবসময় দুটো অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষণ একটু দেখে নেব। প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর করব, এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষণ, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষণ করলে আমরা সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা কি হবে, এক্স অক্ষ বরাবর ভরবেগ কত ছিল, প্রথমে P0 ছিল মোমেন্টাম। এখানে এক্স অক্ষ বরাবর কত, দেখো এখানে ইলেকট্রনেরও আছে ফোটনেরও আছে। ফোটনের যেটা ছিল আমি ধরেছিলাম এখানে P2 ধরেছিলাম, P2 বা P1 যা খুশি ধরতে, এইটা P2ই ধরো।
আচ্ছা পি টু ধরেছি আমি এখানে, তাহলে পি টুর এই বরাবর উপাংশ কত না পি টু কস থিটা হয়ে গেল। আর এখানে এটা কত না এটা হচ্ছে পি, আর এর এই বরাবর উপাংশ তাহলে কত পি কস ফাই হয়ে গেল। তাহলে ই জিরো পি জিরো ই টু পি টু, এটা পি টু কস থিটা, এটা পি কস ফাই। তাহলে এক্স অক্ষ বরাবর আমি যেমন ভরবেগ সংরক্ষণ সূত্র করছি সেটা কত না পি জিরো ইকুয়াল টু, দেখো পি জিরো ইকুয়াল টু তাহলে পি টু কস থিটা প্লাস পি কস ফাই হয়ে গেল। তাহলে আমি করলাম পি জিরো মাইনাস পি টু কস থিটা ইকুয়াল টু পি কস ফাই, এটাকে আমি ইকুয়েশন 1 দিলাম। আচ্ছা এবার ওয়াই অক্ষ বরাবর দাও, এবার ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর তো ওখানে প্রথমে কোনো কিছু ছিলই না, জিরো ইকুয়াল টু, তাহলে এর উপাংশ হচ্ছে পি টু হচ্ছে এখানে সাইন থিটা, আর এখানে পি সাইন ফাই হয়ে যাবে। তাহলে দেখো জিরো ইকুয়াল টু পি টু সাইন থিটা, পি টু সাইন থিটা কোন দিকে উপরের দিকে পি টু সাইন থিটা, আর এদিকে পি সাইন ফাইটা কোন দিকে নিচের দিকে, তাহলে এটা হলো মাইনাস পি সাইন ফাই। তাহলে এটাকে আমি পেলাম পি টু সাইন থিটা ইকুয়াল টু পি সাইন ফাই। এবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ বর্গ করে যোগ করে পাই। তাহলে এবার বর্গ করে যদি আমি যোগ করে পাই, তাহলে আমি প্রথমটা থেকে কি পেলাম পি জিরো মাইনাস পি টু কস থিটা হোল স্কোয়ার, পি জিরো মাইনাস পি টু কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে পি স্কোয়ার কস স্কোয়ার ফাই হয়ে গেল। আর এটা স্কোয়ার করে যদি আমি করলি তার হচ্ছে পি টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এবার যদি যোগ করি আমি পাবো তাহলে পি স্কোয়ার হয়ে যাচ্ছে এদিকটা, তাহলে আমার হচ্ছে এখানে কত হয়ে যাবে পি জিরো মাইনাস পি টু কস থিটা হোল স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি স্কোয়ার, এটা পি স্কোয়ারই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার যোগ করলে দাঁড়াবে অ্যাকচুয়ালি এটাকে যদি ভেঙে দাও পি জিরো স্কোয়ার, আচ্ছা মাইনাস টু পি জিরো পি ওয়ান কস থিটা প্লাস পি টু স্কোয়ার কস স্কোয়ার থিটা পি টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস পি টু স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার। টু পি জিরো পি ওয়ান লিখছি কেন, পি জিরো পি টু কস থিটা। ঠিক আছে, তাহলে আমার এখানে হলো পি জিরো স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার মাইনাস টু পি জিরো
p2 cos theta ইকুয়াল টু পি স্কোয়ার। এটা আমার 3 নম্বর সমীকরণ। আচ্ছা আচ্ছা, এবার আসবো শক্তির সংরক্ষণ থেকে। এটা আমরা ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে করলাম। এটা এবার আমরা শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী, শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী, শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী কি করব আমরা? শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা প্রথমে দেখব, প্রথমে শক্তি কত ছিল না, এর হচ্ছে E0 শক্তি ছিল। পরে কত শক্তি হলো? এর হচ্ছে E2 হলো, আর এর শক্তি হলো গতিশক্তি K। E0 ইকুয়াল টু E2 প্লাস K হলো। এবার নেক্সট দেখো, পরে একটু দেখাই। চলো নেক্সট এবার দেখি। তাহলে এবার E0 মাইনাস E2 ইকুয়াল টু K। এবার এই যে E0, এই E0 এর মানটা আমরা কোথা থেকে বসাবো না? E0 আমরা এখান থেকে বসাবো। E0 দেখো, E0 E সমান h নিউ মানে আমরা কি বসাচ্ছি দেখো, E মানে h নিউ, তাহলে E0 সমান h নিউ 0, বা E0 সমান তুমি এখানে করতেই পারো, সেটা হচ্ছে E0 সমান আর একটা জিনিসও করতে পারো, সেটা হচ্ছে তুমি করবে না E0 কে তুমি এক কাজ করো, E0 কে তুমি কি করতে পারো, আচ্ছা এখানে তোমাকে একটু সিটা আনতে হবে, মানে আলোর বেগটা তোমাকে আনতে হবে। আলোর বেগটা কি করে আনবে না, তুমি একটা কাজ করো, তুমি মোমেন্টাম p ইকুয়াল টু h বাই ল্যামডা এখান থেকে নিয়ে এসো, h বাই ল্যামডা, বা এখান থেকে h নিউ বাই c, মানে h নিউ বাই c নয়, h নিউ বাই এখানে ল্যামডা নিউ করো, অ্যাকচুয়ালি ল্যামডা ইন্টু নিউ, এটা করলে তোমার এখানে c চলে আসবে, তাহলে এখানে e বাই c চলে এলো, পেয়ে গেল। তাহলে p ইকুয়াল টু e বাই c, তাহলে e সমান হয়ে গেল p ইন্টু c, e সমান p ইন্টু c। তাহলে এনার্জি অফ ফোটন আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম। এখানে উপর নিচে কিন্তু আমি নিউ দিয়ে গুণ করেছি। ল্যামডা ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা মানে হচ্ছে বেগ, গতিবেগ c, তাই এখানে a ইকুয়াল টু pc হয়েছে। তাহলে E0 এর জায়গায় আমি এখানে বসিয়ে দিলাম cp0, আর এটা বললাম cp2 ইকুয়াল টু k হলো। তাহলে আমি এখানে সিটা কমন হলাম, p0 মাইনাস p2 ইকুয়াল টু k হলো। তাহলে p0 মাইনাস p2 ইকুয়াল টু k বাই c, এটা আমার নেক্সট ইকুয়েশন 4। এবার এটাকেও আমরা পরে আবার ইউজ করব, দেখো কিভাবে যাই। এবার একটু আমরা রিলেটিভিস্টিক থিওরি অনুযায়ী আমরা তার ভরবেগ আর রেস্ট মাস, মানে m0 আর p এর মধ্যে একটা রিলেশন আছে, সেই অনুযায়ী আমি অ্যাকচুয়ালি ওটাকে আমরা বলতে পারি রিলেশনটা E সমান p স্কোয়ার c স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4, সরি E স্কোয়ার সমান। তো রিলেটিভিস্টিক ফর্মুলা অনুযায়ী, মানে এটা হচ্ছে আপেক্ষিকতা বা তত্ত্ব অনুযায়ী, p স্কোয়ার c স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c টু দি পাওয়ার 4। তাহলে E স্কোয়ার, E মানে হচ্ছে টোটাল এনার্জি, যখন আমরা ওটা টোটাল এনার্জি লাস্টে যখন হবে, তাহলে তখন টোটাল এনার্জি কত না, সেটা হবে k প্লাস m0 c স্কোয়ার
তাহলে তার হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। মানে এই যে ইলেকট্রনটা তার কলিশনের পর তার যে রেস্ট মাস আর তার এনার্জি সেইটা বলছি কে প্লাস এম জিরো সি স্কোয়ার। তা দেখো এবার এই যে কে প্লাস এম জিরো সি স্কোয়ারটা কোথা থেকে একটু ভালো করে বুঝে নেবে। কিন্তু টোটাল এনার্জি যে ইলেকট্রনটা এখানে গেছে সেই ইলেকট্রনটার টোটাল এনার্জি। হ্যাঁ, আচ্ছা এবার কি করি দেখা যাক। তাই আমার হাতে কতগুলো ইকুয়েশন আছে, অনেকগুলো ইকুয়েশন কিন্তু আমাদের হাতে চলে এসছে। পরপর আমরা ক্যালকুলেশন আনবো এক এক করে। আচ্ছা আচ্ছা এটাকে একটু আমরা এক্সপ্যান্ড করে দিই। কে স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 2k এম জিরো সি স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার প্লাস 2k এম জিরো সি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। এবার এটাকে একটু সি স্কোয়ার দিয়ে ডিভাইড করো। কে স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস 2k এম জিরো ইকুয়াল টু পি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি কে বাই সি হোল স্কোয়ার প্লাস 2k এম জিরো ইকুয়াল টু পি স্কোয়ার। এটা আমার আর একটা ইকুয়েশন 5। বোঝা গেল এই পর্যন্ত? এবার ধরো নেক্সট আমি এটার এই ভ্যালুগুলো কোথায় কি ভ্যালু বসানো যায়। এই যে আমার প্রথম যে ইকুয়েশন ছিল পি জিরো স্কোয়ার ইকুয়াল প্লাস পি টু স্কোয়ার, যে ইকুয়েশনটা ছিল আমার পি জিরো স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার মাইনাস 2 পি জিরো পি টু কস থিটা, এটাকে আমরা এখান থেকে কতগুলো ইকুয়েশন আমরা রিপ্লেস করব। আচ্ছা দেখা যাক কোথায় কি বসানো যায়। নেক্সট চলে আসি আমরা। প্রথমে ভ্যালুটা বসাবো পি জিরো স্কোয়ার। আচ্ছা দেখা যাক কি বসাই। পি জিরো স্কোয়ার পি জিরো মাইনাস পি ওয়ান পি টু হোল স্কোয়ার পি টু হোল স্কোয়ার প্লাস 2 k এম জিরো ইকুয়াল টু, দেখো আমার এখানে হয়েছিল কত, আমার এখানে হয়েছিল হচ্ছে একটু লক্ষ্য করো, আমার এখানে হয়েছিল কে বাই সি হোল স্কোয়ার কে বাই সি স্কোয়ার প্লাস 2k এম জিরো ইকুয়াল টু পি স্কোয়ার। আচ্ছা কে বাই সি এই ভ্যালুটা আমি বার করেছিলাম না, এখানে কে বাই সি এর ভ্যালুটা পি জিরো মাইনাস পি টু। তাহলে আমি পি জিরো মাইনাস পি টু এখানে বসিয়ে দিলাম, কে বাই সি হোল স্কোয়ার পি জিরো মাইনাস পি টু হোল স্কোয়ার প্লাস 2k এম জিরো ইকুয়াল টু আমার ওখানে যে পি স্কোয়ার ছিল সেই পি স্কোয়ার সমান কী ছিল 3 নম্বর ইকুয়েশনে পাবো পি স্কোয়ার সমান পি জিরো স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার, আচ্ছা প্লাস পি টু স্কোয়ার মাইনাস 2p0 p1 cos থিটা। একটু দেখে নাও। এবার এটাকে আমি হোল স্কোয়ারে ভেঙে দেবো। হোল স্কোয়ারে ভেঙে দিলে আমার এখানে হয়ে যাবে পি জিরো স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার মাইনাস 2p0 p2 প্লাস 2k ইন্টু এম জিরো আছে থাক ইকুয়াল টু পি জিরো স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার মাইনাস 2p0 p1 cos থিটা।
তাহলে p0 স্কোয়ার আর p2 স্কোয়ারটা দেখো দুদিক থেকে বাদ হয়ে যাচ্ছে একদম। আচ্ছা এটা তাহলে এবার -2 p0 p2, আর এই যে কে এর ভ্যালুটা, এখানে একটা কে এর ভ্যালুটা পুট করে দেবো আমি। কেটা দেখো কত বেরিয়েছিল আমাদের, কে ইকুয়াল টু বেরিয়েছিল c ইন্টু p0 মাইনাস p2। তাহলে এখানে কে এর ভ্যালুটা একটু পুট করে দেবো, -2 p0 p1 প্লাস 2 ইন্টু c ইন্টু p0 মাইনাস p2 ইন্টু m0 ইকুয়াল টু -2 p0, সরি p1 লিখছি কেন, সরি এক্সট্রিমলি সরি, p0 p2 cos θ। চলো এবার কি করব, এবার একটু গুণটা করে দিই, এখানে তাহলে -2 p0 p1 প্লাস 2 c ইন্টু p0 মাইনাস p1। এটাকে একটা কাজ করতে পারি আমি, 2 p0 p1 আবার এখানে p0 p2 হবে, p2 c ইন্টু p0 মাইনাস p2 ইন্টু m0 ইকুয়াল টু -2 p0 p2 cos θ। চলো এখানে দেখবো এদিকটা একটু এদিকে নিয়ে এসো, 2c p0 মাইনাস p2 ইন্টু m0 ইকুয়াল টু, এটাকে এ সাইডে নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে 2 p0 p2 কমন চলে আসবে, 1 মাইনাস cos θ। আচ্ছা এবার চলে এসো এবার দুইটা কেটে দিই আমরা, দুইটা কেটে cm0 p0 মাইনাস p2 ইকুয়াল টু p0 p2 ইন্টু 1 মাইনাস cos θ। এটাকে একটুখানি আমাকে সাইজ করতে হবে এবার, p0 মাইনাস p2। আচ্ছা তাহলে দেখা যাক এখানে কি করি, চলো cm0 দিয়ে একটু ভাগ করে দিয়ে, p0 p2 cm0টা ওদিকে নিয়ে চলে যায়, p0 p2টা এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে 1 বাই p2 মাইনাস 1 বাই p0, 1 বাই p2 মাইনাস 1 বাই p0 ইকুয়াল টু 1 বাই m0c ইন্টু 1 মাইনাস cos θ। ঠিক আছে, এবার 1 বাই p একটু আগে পড়লাম p ইকুয়াল টু h বাই ল্যামডা, তাহলে p2 জায়গায় আমার কত হবে, 1 বাই h বাই ল্যামডা ড্যাশ মাইনাস 1 বাই h বাই ল্যামডা 0 ইকুয়াল টু 1 বাই m0c ইন্টু 1 মাইনাস cos θ। তাহলে দেখো কি হলো, ল্যামডা ড্যাশ বাই h ল্যামডা 0 বাই h ইকুয়াল টু 1 বাই m0c ইন্টু 1 মাইনাস cos θ। তাহলে আমার এখানে হয়ে গেল অ্যাকচুয়ালি ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা 0 ইকুয়াল টু h বাই m0c ইন্টু 1 মাইনাস cos θ। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে কম্পটন ইকুয়েশন বা কম্পটন স্ক্যাটারিং এর মেন ইকুয়েশন। এই ইকুয়েশনটা তোমাদের একটু ভালো করে দেখে নেবে, পরপর ক্যালকুলেশনগুলো স্টেপ বাই স্টেপ একটু ভালো করে দেখবে। আবার নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ওকে, বাই বাই।